আচ্ছা, আমরা যখন গ্যাস সংকট বলি তখন অনেকেই ভাবি চুলায় রান্না হবে না, রাস্তায় নামলে অটোরিকশা পাওয়া যাবে না, অর্থাৎ সিএনজি চালিত অটোরিকশা পাওয়া যাবে না। বাস্তবে গ্যাস সংকট মানে হাসপাতাল, ওষুধ, কারখানা, রপ্তানি, ডলার, চাকরি সব একসাথে আটকে যাওয়া। সেটাই আরেকটু বিস্তারিতভাবে চলুন বোঝার চেষ্টা করি। বাংলাদেশের গ্যাস সংকট আসলে কোথা থেকে শুরু হয়েছিল? এই সংকট কি হঠাৎ, নাকি বহু বছরের ভুল পরিকল্পনার ফল? আর সরকার সেসব সমাধানের যে কথা বলছে সেগুলো আদতেই কতটা ঠিকঠাক সমাধান, নাকি আরও বড় নির্ভরতার দিকে আগানো শুরু হয়েছে? চলুন একটু পেছনে যাই, কারণ আজকের সংকটের জন্ম কিন্তু আজ নয়। বাংলাদেশ একসময় নিজের গ্যাসেই চলত। তিতাস, হবিগঞ্জ, বিবিআনা, রশিদপুর এই গ্যাস ক্ষেত্রগুলো কয়েক দশক ধরে দেশের শিল্প বিপ্লবের জ্বালানি ছিল। সস্তা গ্যাসের কারণেই তৈরি হয়েছিল পোশাক, বিদ্যুৎ, সিরামিক, গ্লাস, স্টিল, সিমেন্ট, সার, নানা রকম কারখানা। এখন যদি আপনি গাজীপুর, সাভার বা নারায়ণগঞ্জের কোনো কারখানায় ঢোকেন, দেখবেন একটা অদ্ভুত নীরবতা। যে মেশিন ঘন্টায় 1000 গজ কাপড় বুনতো, সেটা এখন ধুকছে মাত্র 2 থেকে 3 PSI গ্যাস প্রেসারে, যেখানে দরকার ছিল 10 থেকে 15 PSI। ফলাফল, পোশাক ও টেক্সটাইল কারখানার উৎপাদন কমেছে 30 থেকে 50%। গণমাধ্যমে এমনই তথ্য এসেছে। গত 3 বছরে বন্ধ হয়ে গেছে প্রায় 400টি পোশাক কারখানা। আর এই ধারা যদি চলতে থাকে, বিশেষজ্ঞরা বলছেন 1500 কারখানা বন্ধের মুখে পড়বে 2027 সালের মধ্যে। এবার একটু ওষুধ শিল্পের দিকে তাকাই, কারণ এই ওষুধ শিল্প নিয়েও খবর এসেছে গণমাধ্যমে। গণস্বাস্থ্য, বেসিক কেমিক্যালসের মতো প্রতিষ্ঠান যারা দেশের ওষুধ শিল্পের কাঁচামাল যোগায়, তাদের উৎপাদন প্রায় থমকে গেছে। বড় কোম্পানিগুলো এখনো টিকে আছে নিজস্ব ব্যাকআপ দিয়ে, কিন্তু ছোট মাঝারি সহযোগী কারখানাগুলো ধুঁকছে। ভাবুন তো, যে ওষুধটা আপনার প্রয়োজন সেটা যদি তৈরিই না হয়। শিল্প কারখানার আলাপ করছিলাম বটে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, তারা প্রতিদিন খাবারের জন্য গ্যাসের উপর নির্ভরশীল। তাদের চুলা জ্বলছে না, কারণ গ্যাস সংকট ভয়াবহ রূপ নিয়েছে। এর ফলে আপনার আমার মতো সাধারণ মানুষের অর্থনৈতিক চাপ বাড়ছে, কারণ সে গ্যাসের অভাবে রাঁধতে পারছে না। ফলে হয় কিনে খেতে হচ্ছে বা ইলেকট্রিক চুলার উপর নির্ভর করতে হচ্ছে, যার অর্থ বাড়তি টাকা গোনা। আবার এদিকে মাস শেষে গ্যাস সংযোগের আকাশ ছোঁয়া বিলটাও পরিশোধ করতে হচ্ছে। আবার এই সাধারণ যখন রাস্তায় নামছে, তখন তারই পরিবহন সংকট। কারণ এই নিম্ন মধ্যবিত্ত আর মধ্যবিত্তের জন্য সস্তা যে পরিবহন, বাস বা সিএনজি চালিত অটোরিকশা, সেটাও ভুগছে গ্যাস সংকটে। ফলে গ্যাস সংকটে সাধারণ মানুষ এখন সবচেয়ে বড় বিপদে। কিন্তু কেন এই সংকট? বিশেষজ্ঞরা এই সংকটের কারণ হিসেবে দেখছেন কয়েকটা ভুল পদক্ষেপকে। গল্পটা আজকের নয়, এটা শুরু হয়েছিল বছর 15 আগে, যখন সবাই জানতো বিবিআনা, তিতাসের মতো বড় গ্যাস ক্ষেত্রগুলো একদিন ফুরিয়ে আসবে। কিন্তু তখন নতুন গ্যাস ক্ষেত্র খোঁজার বদলে বেছে নেওয়া হলো সহজ পথ, আমদানি। আর দেশের একমাত্র রাষ্ট্রীয় অনুসন্ধান সংস্থা পাপেক্সকোকে বছরের পর বছর বসিয়ে রাখা হলো, পর্যাপ্ত রিগ বা তহবিল ছাড়া। বিশেষজ্ঞরা একে বলছেন জ্বালানি খাতের সবচেয়ে বড় কৌশলগত ভুল। তারপর এলো দ্বিতীয় ভুল, এলএনজি আমদানিকে সমাধান ধরে নেওয়া। এই ভরসায় যে বিশ্ববাজারে দাম সবসময় সস্তা থাকবে। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর বৈশ্বিক অস্থিরতায় যখন এলএনজির দাম আকাশ ছুঁল, তখন ডলার সংকটে থাকা বাংলাদেশ পড়ে গেল বড় ফাঁদে। আর তৃতীয় ভুল, পুরো আমদানি ব্যবস্থাকে বেঁধে ফেলা হলো মহেশখালীর মাত্র 2টি ভাসমান টার্মিনালের ওপর। কোনো ব্যাকআপ নেই, কোনো স্থলভিত্তিক বিকল্প নেই। 21 জুলাই যখন একটি টার্মিনাল যান্ত্রিক ত্রুটিতে বন্ধ হলো, এক ধাক্কায় জাতীয় গ্রিড থেকে হাওয়া হয়ে গেল 450 মিলিয়ন ঘনফুট গ্যাস, মানে সরবরাহের প্রায় 17%। চতুর্থ ভুলটি হচ্ছে সিস্টেম লস আর চুরি। পাইপলাইন ফুটো, অবৈধ সংযোগ, দুর্বল তদারকি, এসবে অপচয় হচ্ছে মোট গ্যাসের 10 থেকে 12%। শুধু এই ফাঁক বন্ধ করলেই বিশেষজ্ঞরা বলছেন হয়তো আরও 120 থেকে 130 মিলিয়ন ঘনফুট গ্যাস বাঁচানো যেত। আর পঞ্চম ভুল, পরিকল্পনাহীন শিল্পায়ন। গ্যাসের নিশ্চয়তা না দিয়েই হাজার হাজার কোটি টাকার নতুন কারখানার অনুমোদন দেয়া হয়েছে। ফল, প্রায় 1857টি নতুন শিল্প প্রতিষ্ঠান আজ সব প্রস্তুতি নিয়েও বসে আছে শুধু গ্যাস সংযোগের অপেক্ষায়।
বিশেষজ্ঞদের মতে দেশের দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 4,000 মিলিয়ন ঘনফুট, সরবরাহ হচ্ছে মাত্র 2500 থেকে 2800, অর্থাৎ ঘাটতিটা প্রতিদিন 900 থেকে 1100 মিলিয়ন ঘনফুটের। আর এই চাহিদার বড় অংশটাই প্রয়োজন শিল্প খাতের। তাই আমরা আলাপটা শিল্প খাতেই ধরে রাখতে চাই, কারণ এর সাথে জড়িত রুটি রুজি সাধারণ মানুষের, নিম্ন আয়ের মানুষের আর দেশের অর্থনীতি। শিল্প কারখানাগুলোতে এই গ্যাস সংকট মেটাতে ডিজেলের দিকে ঝুঁকছে, ফলে তাদের বিদ্যুৎ খরচ 14-15 টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 34 টাকায়, অর্থাৎ দ্বিগুণেরও বেশি। অথচ বিদেশি ক্রেতারা পণ্যের দাম বাড়াতে রাজি নন, ফলে বিভিন্ন দেশের বাজারে রপ্তানি কমেছে প্রায় 13.5% পর্যন্ত। আর সারের কারখানা দৈনিক 320 মিলিয়ন ঘনফুট গ্যাস দরকার, মিলছে সেখানে 70। এই সংখ্যাগুলো শুধু কাগজে থাকা তথ্য না, এগুলো এক একটা বন্ধ হয়ে যাওয়া কারখানা, এক একটা হারানো চাকরি, এক একটা বকেয়া ঋণের তালিকা। যদিও সরকার সমাধান হিসেবে বলছে যে আরও এলএনজি আসছে, 100টি নতুন কূপ খনন করা হচ্ছে, আর মাতারবাড়িতে স্থলভিত্তিক টার্মিনাল তৈরি হচ্ছে, কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা। মহেশখালীর 2টি টার্মিনালে সম্মিলিত সর্বোচ্চ ক্ষমতা মাত্র 1000 থেকে 1100 মিলিয়ন ঘনফুট, যেটা এরই মধ্যে প্রায় পুরোপুরি ব্যবহার হচ্ছে। মানে চাইলেও আরও বেশি এলএনজি টেনে আনার মতো অবকাঠামো এই মুহূর্তে দেশের নেই। তার উপর আছে ডলার সংকট। প্রতি মাসে এলএনজি কিনতে দরকার শত শত কোটি ডলার, যা জোগাড় করাই এই মুহূর্তে বাংলাদেশের জন্য কঠিন হয়ে পড়েছে। আর মাতারবাড়ির যে টার্মিনালের কথা বলা হচ্ছে বা শোনা যাচ্ছে, সেটা পূর্ণাঙ্গভাবে চালু হতে সময় লাগবে 2030 সাল পর্যন্ত। আর 100টি কূপ খননের কথাও সরকার যেটা বলছে, সেটাও খুব রাতারাতি আলোর মুখ দেখবে না। তাহলে এলএনজি দিয়ে বড়জোর কি করা সম্ভব? বিশেষজ্ঞদের হিসেব বলছে সর্বোচ্চ 20 থেকে 30% সাময়িক স্বস্তি। প্রেশার হয়তো 3 থেকে বেড়ে 5 থেকে 6 PSI-তে যাবে। কারখানা পুরোপুরি বন্ধ হওয়া হয়তো ঠেকানো যাবে, কিন্তু পূর্ণ সক্ষমতা ফেরানো যাবে না। মানে এলএনজি এখানে সমাধান নয়, একটা লাইফ সাপোর্ট মাত্র। শ্বাসযন্ত্র চালু আছে, কিন্তু রোগী সুস্থ হয়নি। সেই রিঅ্যাক্টরটা যেটা দিয়ে গল্প শুরু হয়েছিল, দেশের মাটির নিচে এখনো প্রায় 40 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়া গেছে বলে সরকারি হিসেব বলছে। প্রশ্ন হলো, সেই মজুদ তুলে আনার সদিচ্ছা আর সময় কি আমাদের হাতে আছে? কারণ একটা কথা এখন খুব পরিষ্কার, এই সংকট প্রকৃতির তৈরি নয়, এটা 1.5 দশকের সিদ্ধান্তহীনতা, ভুল হিসাব আর দূরদর্শিতাহীন পরিকল্পনার ফসল। আর যতদিন না আমরা নিজেদের মাটির নিচের সম্পদকে গুরুত্ব দেব, ততদিন এলএনজির প্রতিটা জাহাজ শুধু সময় কিনে নেবে, সমাধান দেবে না। প্রশ্নটা এখন আর কবে সংকট কাটবে তা নয়, প্রশ্নটা হলো আমরা কি আদৌ শিখছি? পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।